উনি যতই সাধু সাজতে যান, উনি আসলে একটি চোর। সাংবাদিকতার নামে ভণ্ডামি চলবে? আমি তাপস রায়কে ভোট দেবো। চলুন, এসব নামই উচ্চারণ করবেন না আমার কাছে। সাইকেল চুরি দিয়ে জীবন শুরু। কোর্টে টেনে আনার জন্যই তো বলছি, আনুন। চোর চোর নিয়ে মামলা করতে উনি আসুন, ওনাকে স্বাগত জানাচ্ছি, এবং ওনাকে কোর্টে টেনে আনার জন্য এই কথা বলছি। উনি আসুন, আমি দেখিয়ে দেবো উনি কত বড় চোর। যারা আসলে দালাল, সাংবাদিকের ছদ্মবেশে আছে, এরকম আছে কিছু, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আমি তাদের বিরুদ্ধে সরব হব এবং সরব থাকবো। যদি কেউ বজ্জাত হন, মুখের ওপর বলে দিন আপনি বজ্জাত। তো আমি যার সম্বন্ধে আপনি বলছেন, তাকে আমি এর আগে তার টিভি চ্যানেলে একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে দিতে গিয়ে দেখেছি যে তিনি কি পরিমাণ অসৎ এবং কতটা আনপ্রফেশনাল হলে, আমি তো অন্য অনেক টিভি চ্যানেল ইন্টারভিউ দিয়েছি, কতটা আনপ্রফেশনাল হলে ওই ধরনের কাজকর্ম করা যায়। সে আমি যদি ঝাঁপি খুলে বসি, সে দীর্ঘ গল্প বলবো। আমি সাজিয়ে লোক রেখে দিচ্ছেন আমাকে প্রশ্ন করার জন্য সাধারণ মানুষ হিসেবে। আসলে তারা কেউ সাধারণ মানুষ নন, তারা সবাই তৃণমূলের সাপোর্টার। তাদেরকে তিনি যখন ডাকছেন, তখন দেখা যাচ্ছে তারা নিজেদের ড্রয়িং রুমে বসে আছেন। এবার যখন ওই ইন্টারভিউ এর বিরতি হচ্ছে, তখন আমি দেখছি তিনি তার নিজের স্টাফকে ধমকাচ্ছেন, চিৎকার করছেন হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো, যে কেন এদেরকে ঘরের ভেতর বসানো হয়েছে, এদেরকে তো কথা ছিল রাস্তার ভেতর, রাস্তায় কথা বলার। মানে কতটা সাজানো ঘটনা দেখুন। ভণ্ড ছাড়া কেউ এসব কাজ করবে না। দূর, যত বাজে কথা ছাড়ুন তো। ওইসব লোক দেখানো কথা, যেমন ওসব লোক দেখানো জিনিস। হ্যাঁ, জুতো সেফটি পিন, জুতোটার দাম কত? জুতোটার দাম তো 15,000 টাকা। এটা লোক দেখানো? সেফটি পিন দেওয়ার জায়গা হলো এটা? উনি আমাকে বলছেন মুড়ি খেতে খেতে ইন্টারভিউ দিচ্ছ, আর উনি সবাই বলছে এই সেফটি পিন ডালো তো, আমি জুতোটা ছেড়ে গেছে। লোক দেখানো যত ভণ্ডামি। ছাড়ুন সব ওইদের কথা। হ্যাঁ, ওনারা তো মাটি বেচে টাকা করছেন, উনি ওনার ভাইপো, ওরা সব করছেন তো টাকা। হ্যাঁ, যত মাটি তত টাকা, যত জমি তত টাকা। পৃথিবীর কেউ কথা শোনেনি, এরকম কথা বলেনি। উনি বলেছিলেন যত মত তত পথ। ঠিক আছে, শ্রী রামকৃষ্ণ ফলো করার অভ্যস্তরা নেই, হবেও না। মুড়ি খেতে কি আমি হুইস্কি খেতে খেতে কথা বলবো? কিছু খেতে খেতে না কথা বলবো? আমি তো তাদেরকে ইন্টারভিউ দিতে যাইনি। তাকে যাইনি, তিনি আমাকে ইন্টারভিউ এর জন্য রিকোয়েস্ট করে ধরেছিলেন। আমি আমার খাওয়া দাওয়াবো কেন? খাচ্ছি তো মুড়ি। তো এখন যারা 5 তারা হোটেলে খেয়ে অভ্যস্ত, তারা হয়তো বলবেন হ্যাঁ, ক্যামেরার সামনে মুড়ি খেতে খেতে কেন কথা বলছো। যে সংবাদ চ্যানেল তাদেরকে নিয়ে রেখেছে, সেই সংবাদ চ্যানেলের কাছে অভিযোগ জানানোর যে আপনারা দালাল পুষছেন সংবাদ চ্যানেলের অ্যাঙ্করের নামে বা অন্য কিছুর নামে। আমি একজনের নাম অলরেডি দিয়েছি, বিশ্ব পাকা, কোট আনকোট। এ তো আপনারা হয়তো জানেন বা অনেকেই শুনেছেন। তো এরকম সব দালালরা সাংবাদিকের ছদ্মবেশ পড়েছেন। তাকে তো সাংবাদিক বলে আমি মনেই করবো না। সাংবাদিকতার নামে ভণ্ডামি চলবে? চলে। আমি একজন সাংবাদিককে জানি, যিনি ভুবনেশ্বরে খাঁচায় জেল খেটে এসছেন বিশেষ টাকা পয়সা সংক্রান্ত এতে। তিনি আবার বড় বড় কথাও বলেন। একসময় সন্তোষ কুমার ঘোষের পা চাটতেন, চেটে কিছুটা নাম করেছিলেন। তো এখন পরবর্তীকালে তিনি আবার খাঁচা থেকে ঘুরে এসে আবার সাংবাদিক সেজেছেন। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ। বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, বদলে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন যাদের নুনান্তে পান তাই। নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু চিরটাকাল রাখবে তাদের পায়ের তলায় কুকুর। সেটা হয় না বাবা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মুখ্যমন্ত্রী বলছে মুড়ি চেবাতে চিবাতে চিবাতে বক্তব্যটা তার শুনেছেন তো? মুখ্যমন্ত্রী হয়তো এখন পাঁচতারা হোটেলে বসে ইন্টারভিউ দিতে অভ্যস্ত। আমি মুড়ি খেতেই অভ্যস্ত, মুড়ি খাবো। আমি সাধারণ মানুষের লোক, আমি মাটির মানুষ। সাধারণ মানুষের লোক, মাটিতে থাকা মানুষ, মাটিতে পা দিয়ে চলা একজন মানুষ। কোথায় বাবুয়ানা দেখছেন আমার? যারা বাবু তাদেরকে দেখে আসুন। আমার কোনো বাবুয়ানা নেই, কোনো বাবুয়ানা আমার নেই। কোর্টে বসে রায় দেওয়া সহজ, কিন্তু জনগণের সাথে মেশা সহজ নয়। কোর্টে বসে রায় দেওয়াও সহজ নয়, জনগণের সঙ্গে মেশাও সহজ নয়। কিন্তু জনগণের সঙ্গে আমি মিশেছি। মুখ্যমন্ত্রী আমার চেয়ে অনেক সিনিয়র, তিনি অনেক বেশি মিশেছেন, আমিও কিছু মিশেছি। মুখ্যমন্ত্রীর এই কথা বলার কোনো ভিত্তি আমি পাচ্ছি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এ কথা মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন। তিনি অত্যন্ত মিথ্যাচারী মহিলা। আজ এক অন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আপনাদের কাছে বঙ্গ টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। একদম সাধারণ মানুষ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখবো, কিন্তু তার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এখন যে বিতর্ক দানা বেঁধেছে, সোশ্যাল মিডিয়া জুড়ে যে ক্লিপিংস ভাইরাল হচ্ছে, যে লিংক দেওয়ার প্রচলন চলছে, যে আমি তোমায় ওই লিংকটা পাঠাচ্ছি, এক সাংবাদিককে উনি চূড়ান্ত নাকি অপমান করেছেন, তার জন্য রীতিমতো নিন্দার ঝড় বয়ে যাচ্ছে কার্যত। আপনারা প্রত্যেকেই জানেন সেই সাংবাদিকের নাম, আমি আর বলছি না। কিন্তু কেন করলেন তিনি এই সম্মুখীন হলেন কেন এই সিচুয়েশনের? কি তার কারণ, নেপথ্যের কারণটা কি? আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন, কারণ তিনি মুড়ি খেতে খেতে নাকি বক্তব্য রাখছেন। বলছি মুড়ি খাওয়া কি অপরাধ? আর মুড়ি খেতে খেতে কি বক্তব্য রাখতে নেই? আমরা সাধারণত ভোটের সময় যে প্রচারগুলো করি, তিনি কি খান, তিনি কি হেভি মিল, তার ফুড কি থাকছে প্রার্থীর প্রচারে, তিনি নিজেকে সুস্থ রাখতে কি কি খাচ্ছেন, সেগুলো তো আমরা দেখাই। তার মধ্যেই তিনি মুড়ি খেয়েছেন। কেন মুড়ি চিবাতে গেলেন সেটা নিয়ে এখন বিতর্ক। কেন সাংবাদিককে অপমান করলেন সেটা নিয়েও বিতর্ক। তুলে ধরবো, সবকিছুই জানার চেষ্টা করবো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের বিজেপির প্রার্থী। কথা বলবো স্যারের সাথে। স্যার, প্রথমেই যে প্রশ্ন করব আপনাকে, এক সাংবাদিককে চূড়ান্ত অপমান করলেন, টিভি শোয়ে উত্তর না দিতে পেরে আপনি বেরিয়ে চলে গেলেন, কটফট খুলে দিলেন, মানে আবার মুড়ি চিবালেন। আপনার এত অপরাধ। প্রথম কথা হচ্ছে যে কাউকে আমি অপমান করিনি। আমি মনে করি যাকে যা বলা উচিত তাকে সেটাই বলে দেওয়া দরকার, প্রথম। দ্বিতীয় কথা যেটা মনে করি সেটা হচ্ছে যাদেরকে বজ্জাত ইত্যাদি বলা দরকার তাদেরকে অনেকেই আমরা পুজো করতে শুরু করি। এটা করার কোনো প্রয়োজন নেই। এই করে সমাজটা রসাতলে যাচ্ছে এবং গেছে। সাংবাদিকদের খবরের মাধ্যমে আপনার পর্যবেক্ষণগুলো উঠে আসতো, সাংবাদিকদের খবরের মাধ্যমে অভিজিৎ গাঙ্গুলি নাকি অভিজিৎ গাঙ্গুলি আজকে হতে পেরেছে। আমি অস্বীকার করব না। আর সে যে জুনিয়র সংবাদ মাধ্যমকে আদৌ আমি আক্রমণ করছি না। আমি আক্রমণ করছি পার্টিকুলার সাংবাদিককে, যিনি দালালির আসলে দালাল, সাংবাদিকের ছদ্মবেশে এই চ্যানেলে হেড করছেন। মুখ্যমন্ত্রীও তো রায় দিয়েছিলেন, তিনি হারেননি মালিনী ভট্টাচার্যের কাছে, হেরেছিলেন তো, যাদবপুরই হেরেছিলেন। সে হার তার মনে নেই? আবার একটা অন্য হারের কথা বলে দিয়েছিলেন, এখন তো নন্দীগ্রাম চলছিল, সেই জায়গায় আপনি একটা অন্য হারের কথা। নন্দীগ্রামে তো হেরেছিনি, শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। নন্দীগ্রামে রিগিং করেছেন আপনি। ওনাকে হারানোর জন্য, ওনার দলকে হারানোর জন্য রিগিং করার প্রয়োজন পড়ে না। মানুষ এত বিরক্ত হয়ে আছেন। আপনি একটা কথার উত্তর দিন তো ক্যামেরার সামনে, সরাসরি আমি জিজ্ঞাসা করছি, কবে আপনি কোন ক্যামেরার সামনে বলেছেন তমলুকে এসেছি আমি, জিতে গেলে আর তমলুকে আসবে না বাবা তমলুক, এই কথাটা কবে বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি তমলুকে বলেছেন? সম্পূর্ণ মিথ্যে কথা। এ কথা মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন। তিনি অত্যন্ত মিথ্যাচারী মহিলা। তো তাকে কে বলেছে, তিনি কোথেকে খবর পেয়েছেন, কবে বলেছেন উনি দেখাতে পারবেন? কোনোদিন বলিনি। তমলুকের মানুষকে আমি শ্রদ্ধা করি। উনি বরং মেদিনীপুর মাটিকে গদ্দারদের মাটি বলেছিলেন, গদ্দারদের জায়গা বলেছিলেন। বলছি স্যার, তমলুকের মানুষের সাথে মিশলেন, ইতিমধ্যেই সবাই রটাচ্ছে তমলুকে নাকি আপনাদের সঙ্গে কর্মীদেরও মতান্তর হচ্ছে, সাংবাদিকদের মতান্তর হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি মিশেই উঠতে পারছে না মানুষের সঙ্গে। আমার সঙ্গে কত মানুষের সখ্যতা হয়েছে, কত মানুষ আমাকে পছন্দ করেছেন, প্রতি মুহূর্তে আমার খবর নেন। সে খবর তো যারা বলছেন তারা কখনো বলবেন না, তারা জানেন। তারা এসব অপপ্রচার করছেন, তাই করছেন, কি করা যাবে? একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে, আপনি
নাকি ভাবছেন আপনি জিতে গেছেন, কিন্তু আপনি যদি হেরে যান তাও কি আপনি রাজনীতিতে থাকবেন, বিজেপি পার্টিটা করবেন? প্রথম কথা হচ্ছে আমি আদৌ ভাবছি না আমি জিতে গেছি। আর যারাই আমায় এই প্রশ্ন করেছেন যে আপনার কি ওপিনিয়ন এই ফলাফল সম্বন্ধে, আমি বলেছি যে এই ধরনের প্রেডিকশনে আমি যাই না। সুতরাং কি হবে না হবে, জিতবো কি জিতবো না সেটা আমিও জানি না, ঈশ্বর জানেন একমাত্র, বা যারা যদি রিগিং করে যে তার ব্যবস্থা করে থাকেন তারা জানেন, তারা হয়তো গ্যারেন্টি দেবেন যে আমি জিতে গেছি। আমি কোনো গ্যারেন্টি দেবো না। তাই আমি জিতেছি কি হেরেছি জিতিনি, জিতেছি কি জিতেনি সেটা 7 তারিখে দুপুর বেলায় বোঝা যাবে। সেদিন তো আশা করি ফল বেরোবে। আর আরেকটা কি বললেন? রাজনীতিতে থাকবেন কি? নিশ্চয়ই রাজনীতি থাকবো, কেন থাকবো না? রাজনীতিতেই থাকবো, বিজেপিই করব, এবং বিজেপির একজন কর্মী হিসেবে যেভাবে কাজ করতে হয় সেভাবেই দলের নির্দেশ মেনে কাজ করব। একদমই স্যার। আপনাকে কোর্টের অভ্যন্তরে মানুষ দেখেছে, আপনার বিভিন্ন বিবৃতি পেয়েছে, প্রার্থী হিসেবেও মানুষ আপনাকে দেখলো। তারপর এখন এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি আমি বলি গান করেন, কবিতা করেন, আমাদেরকে এক কলি করে দুটোরই কিছু শোনাতে, আমাদের বঙ্গ টিভির দর্শকদেরকে। এই মুহূর্তে মনে পড়ছে শঙ্খ ঘোষের একটা জনপ্রিয় কবিতা, পদ্য, তার নাম হচ্ছে বাবু মশাই। সেটার কিছুটা শোনাতে পারি। সেটা আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম, ছাত্র বা যুবক অবস্থায়, তখন আমরা খুব উল্লাসের সঙ্গে এই কবিতাটা সবাই মিলে হাততালি দিয়ে দিয়ে আবৃত্তি করতাম। অনেকেই সেটা জানেন, আপনার দর্শকদের মধ্যে অনেকেই সেটা জানেন। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ, বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা, বদলে বিচার করবে নিচু জনে, কিন্তু সেদিন কাছে নয় জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন যাদের নানতে পান তাই, নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলায় কুকুর, সেটা হয় না বাবা। সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো, মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুর ছায়ে, দূর বনগন্ধ বহ নিম্নগতি মন্দগতি ক্লান্ত তপ্ত বায়ে, সারাদিন বাজাইলি বাঁশি, ওরে তুই ওঠ আজি আগুন লেগেছে কোথা। এরকম পুরো লাইনগুলো আর মনে আসছে না, একটু মনে করতে হবে। তো হঠাৎ রবীন্দ্রনাথ মনে পড়ে গেল বলে এই 4টে লাইন বললাম। আরো বলতে পারি। আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি, এমনও ছিল না প্রহর শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। শক্তি মুখার্জি। বললাম বেসুরো গান যদি আপনি শুনতে চান, গান আমি খুব শুনি কিন্তু গান কখনো শিখিনি আমি। তবে আমার পরিবারে একটা গানের চল খুবই ছিল এক সময়, তো এখন আবার সেটা ফিরে এসছে। আমার এক খুব নিকট জন, তার হাত ধরে তারা এখানে গানের আসর বসায় প্রতি মঙ্গলবার। এই পিয়ানো বাজায় আর অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আসে, তারা বেশ আনন্দে মঙ্গলবারটা কাটায়। আমি তাদের বলেছি যে এখানে এসে মঙ্গলবার আমাদের ওই বাড়িতেও, আমাদের শিয়ালদার বাড়িতেও প্রতি মঙ্গলবার একটা গানের আসর বসতো। আমার দাদু বসাতেন, তার শিষ্যরা, তার বন্ধু বান্ধবরা। মঙ্গলবারই ছিল, হ্যাঁ, প্রতি মঙ্গলবার। তো আমার দাদু তো গান বাজনা নিয়ে থাকতেন এবং অন্যান্য খুব কড়া ধরনের মানুষ ছিলেন, গান বাজনা খুবই করতেন। বেঙ্গল মিউজিক্যাল কম্পিটিশনে আমার ওই যে দাদুর কথা বলছি, তিনি সেকেন্ড, সে বছরই তার ভাই, পরের ভাই, তিনি থার্ড। ফার্স্ট কাছে হতো বেঙ্গল মিউজিক্যাল কনফারেন্স। আবার এক বছর তার ভাই সেকেন্ড, উনি থার্ড, ফার্স্ট হননি কখনো। সেই মেডেলগুলো আমরা দেখেছি, সার্টিফিকেট দেখেছি। তো তিনি অত্যন্ত ভালো গলা ছিল তার। যাই হোক, আপনি যখন বলছেন আমি 3-4 লাইন একটা গান গাইতে পারি রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথই আমার অত্যন্ত প্রিয়। আরো অনেক প্রিয় আছেন, যেমন সুমন চট্টোপাধ্যায়, যিনি ছবির সুমন নামে পরিচিত এখন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয়ে পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি
পাইনি তোমায় দেখতে আমি পাইনি। এটুকু থাক। একদম স্যার, সবশেষ আমি জিজ্ঞাসা করব, আরো একটা বিষয় নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছে কি আপনি লেলিন হতে চেয়েছিলেন, এটাও দেখলাম কতগুলো ছোটবেলায় স্বপ্ন, এত কথা অনেক ছোটবেলায়। তখন ধরুন 69 সাল 70 সাল, আমার বয়স তখন 6-7 বছর। সে সময় লেনিনের আহ, জন্ম শতবর্ষ সম্ভবত চলছিল। খুব লেনিন নিয়ে হইচই হচ্ছিল, লেনিনের পোস্টকার্ড মুখ তমুক এসব খুব হচ্ছিল। তখন ওনার সম্বন্ধে সামান্য কিছু শুনেছিলাম যে উনি একজন বিপ্লবী চরিত্রের মানুষ। পরবর্তীকালে শুনেছি যে তিনি একজন প্রখর ইন্টেলেকচুয়াল ছিলেন, এবং বিপ্লবী তো ছিলেনই, কমিউনিস্ট বিপ্লবী, সেটা পরের কথা। কিন্তু ওই সময় আমার লেনিনকে নিয়ে যে হইচই হচ্ছিল, তখন আমার মনে হয়েছিল যে লেনিন হোক, এছাড়া অন্য কিছু না। আমি লেনিন হওয়ার চেষ্টাও করিনি। একদম আপনার সঙ্গে কথা বলছি, আমরা একদম ভোটের রেজাল্ট 7 তারিখ আমরা জানি। এই মুহূর্তে বঙ্গ টিভির দর্শক তথা তমলুকবাসী, পশ্চিমবঙ্গবাসী যারা বলছে রাজনীতি ছেড়ে দেবেন হারার পর, বা তমলুক ছেড়ে চলে আসবেন, যারা এই কথাগুলো রটাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তারা অপেক্ষা করুন। যারা আমার শুভানুধ্যায়ী তারা জানেন যে আমি ছেড়ে চলে আসবো না, আর হারলে রাজনীতি ছাড়বো না। আর যারা শুভানুধ্যায়ী নন তারা এইসব রটাচ্ছেন, তারা এই আনন্দে থাকতে চাইছেন। এমনকি আরএসএস এর তরফ থেকে একটা চিঠিও ভাইরাল করা মিথ্যে চিঠি, মিথ্যে চিঠি। ওর ডিনায়াল অলরেডি চলে গেছে। মিথ্যে চিঠি, এখন খবর হচ্ছে সেটা নিয়ে। ওটা মিথ্যে চিঠি। ও তো ওদের ওই কি একটা সেকশন আছে যেন, আইটি সেকশন নাকি, তারা এসব আইটি সেল, তারা এইসব ছড়িয়ে বেড়ায়। যতদিন যদি আমাকে চান তাহলে আমায় জেতাবেন, যদি না চান আমাকে হারাবেন, এই তো কথা। মানুষের সঙ্গেই থাকবেন, মানুষের অবশ্যই সবসময় থাকি, প্রত্যেকটা ফোনেই সবসময় থাকি, ফোনে পাওয়া যায়। আর নিজের সঙ্গে নিশ্চয়ই থাকি তো। কর্মীরা তো আজ সকাল থেকে অন্তত 20টা ফোন করেছেন আমাকে এখন। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেষ্টা করব, অভিজিৎ গঙ্গোপাধ্যায় 1 তারিখে ভোট দিতে আসবে, সেদিন যদি আপনাদেরকে তার সাক্ষাৎকার তুলে ধরা যায়, সেদিন কাকে ভোট দিলেন। যেমন শুভেন্দু অধিকারী ভোট দিয়ে বেরিয়েই বললেন আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই ভোট দিলাম। আমরা জানি ভোট দিয়ে কেউ কিছু বলে না, কিন্তু তিনি বলে দিয়েছিলেন। শুনে কেমন লেগেছিল যে অভিজিৎ গাঙ্গুলিকেই ভোট দিলাম? ভালো লেগেছিল। শুভেন্দু অধিকারী তো এই কথাই বলে। হ্যাঁ, বলবেন না কেন? কেউ যদি মনে করেন যে আমার চয়েস আমি ডিসক্লোজ করে দেবো, তিনি করতে পারেন, সেখানে কোনো অপরাধ নেই। কিন্তু আপনি কাউকে প্রেস করতে পারেন না, আপনি কাউকে চাপ দিতে পারেন না, কোথায় ভোট দিয়েছো তুমি বলো, ঠিক আছে? এই চাপটা দেওয়া যায় না। কিন্তু কেউ যদি অন হিজ ওন বলতে চান যে আমি এখানে ভোট দিয়েছি, তাকে আপনি আটকাতে পারেন না। এটা তিনি বলে দিয়েছেন। একদম 4 তারিখে তো স্যারের সঙ্গে কথা বলবো, তার আগে চেষ্টা করবো 1 তারিখে স্যার যেদিন ভোট দিতে আসবে কাকে ভোট দিলেন শুভেন্দু অধিকারীর মতন যদি বলতে পারেন বা বলেন, সেটা চেষ্টা করবো শোনানোর। আমি তাপস রায়কে ভোট দেবো। চলুন, এসব নামই উচ্চারণ করবেন না আমার কাছে। সাইকেল চুরি দিয়ে জীবন শুরু, ছাড়ুন। আবার একটা বিতর্কের জন্ম। বিতর্ক হবে তো কি হবে? আপনি মানেই বিতর্ক তাতে কি হয়েছে? উনি কে? সুদীপ বন্দ্যোপাধ্যায়? কটা মানুষ আছেন ওর সঙ্গে? ছাড়ুন। তাপস রায় বরং একজন জননেতা হতে পারেন, এখনো হতে পারেন। নিশ্চয়ই তাপস রায়কে ভোট দেবো, আগে থেকেই বলে দিচ্ছি। তাপস রায়কেই ভোট দেবো। তাপস রায়কে তিনি একটা ন্যায়নিষ্ঠ কাজ করেছেন। যখন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, নিজের এমএলএ পদটা ত্যাগ করে এসছেন, তাই না? হ্যাঁ, এরকম করতে বলুন না। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনেকবার তো দল বদল করেছেন, এটা করতে বলুন না। দেখবো কত ক্ষমতা আছে, যাকে চলতি ভাষায় বলে ধক, কত ধক আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।